ওকে সেশন 6 এ চলে গেছি 5 কে পড়াইলে স্যার এটাকে বলতেছি সিটি জানি না স্যারের সাথে পড়াইবে সেশন 10 ফার্স্টে পড়ায় আমাদের স্যারের কি টিউটোরিয়াল আগে নিয়ে নিবে Okay, so maybe probably this is my last year before the vacation. পরীক্ষা শুরু হবে পরীক্ষার সময় একই সময় যদি থাকে ক্লাস করা যায় না ক্লাস হলো ক্লাসরুমগুলো অকুপাইড থাকে তো আই ডোন্ট নো essence of our whole course. The legal system of knowledge reminds from report structure. So this is very, very critical and important that you understand the whole structure of course, judicial structure, and you understand the jurisdictions and how the courts actually function. And this is also very important for your Viva, for your first year final Viva, because in your first year Viva, there might be questions asked from the whole structure of So, try to be this is the whole structure of Bangladesh. সবার উপরে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ একটা পেজ দেবো highest court in Bangladesh. Okay, so সবার উপর আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আমরা জানি একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর হচ্ছে অ্যাপেলেট ডিভিশন আমরা কখনোই হাইকোর্ট সুপ্রিম কোর্ট এভাবে বলবো না এটা রং হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো আলাদা কোর্ট নাই অর্থাৎ দুটো কোনো আলাদা কোর্ট না সুপ্রিম কোর্ট একটাই কোর্ট এটা দুইটা ডিভিশন একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশন আমরা HCD লিখি অ্যাপেলেট ডিভিশন ব্র্যাকেটে লিখি অ্যাড ওকে সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্রাকচার আর আমাদের এই পাশে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি সিভিল কোর্স অর্থাৎ এখন হচ্ছে আমরা সাবঅর্ডিনেট কোর্স অধস্থ আদালতগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের সিভিল কোর্স দেওয়ানি আদালত আর হচ্ছে ক্রিমিনাল কোর্স ফৌজদারি আদালত দেওয়ানি এবং ফৌজদারি ডিফারেন্স কি এগুলো আমি ক্লাসে একদম প্রথম শুরুর ক্লাসে আলোচনা করেছি দ্য ডিফারেন্স বিটুইন সিভিল এন্ড ক্রিমিনাল ল দেওয়ানি এবং ফৌজদারি আদালত এর বাইরে হচ্ছে স্পেশাল কোর্টস এন্ড ট্রাইব্যুনালস So a special courts and tribunals also কিন্তু basically দেওয়ানি ভিতরে ফৌজদারি ভিতরে তাহলে কথা আসি সিভিল কোর্স তো অধস্থ আদালত জেলা পর্যায়ে আছে আর উপজেলা পর্যায়ে লোকাল পর্যায়ে আছে ডিস্ট্রিক্ট লেভেল সিভিল কোর্স ডিস্ট্রিক্ট লেভেল তাহলে আমি উপজেলা শুরু করে আমাদের রেজিস্ট্রারটা স্টার্ট করি বাংলাদেশের লোয়েস্ট সিভিল কোর্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ জাজেস কোর্ট অ্যাসিস্ট্যান্ট জাজেস
বাংলাদেশের লোয়েস্ট সিভিল কোড। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে যে কোনো মামলা সর্বনিম্ন আদালতে কি দায়ের করতে হয়। তবে এটা ডিপেন্ড করতেছে আমার ওই কোর্টের এই মামলা শোনার জুরিসডিকশন আছে কি, অর্থাৎ এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মামলা করতে হবে সিভিল মামলা। সিভিল সুটস মাস্ট বি lodged in the lowest civil court with the jurisdiction. তাহলে লোয়েস্ট সিভিল কোর্টের জুরিসডিকশন, রেজিস্ট্রেন্ট জাজের জুরিসডিকশন কি এটা আমাদের জানতে হবে। এটার উপরে আছে সিনিয়র রেজিস্ট্রেন্ট জাজেস কোর্ট, এটার উপরে আছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট, তারপরে এডিশনাল, এখানে এটা পাওয়ার পর লিখতে পারছি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট এবং ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, সহকারী জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত, যে কোনো টেক্সট বই খুললে তুমি পাবা আব্দুল হালিম ভাইয়ের সহকারী জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত, যুগ্ম জেলা আদালত, অতিরিক্ত জেলা জজ এবং সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা 1 2 3 4 5 সর্বনিম্ন হলো রেজিস্ট্রেন্ট জাজ। সুতরাং আমি মামলা করে গেলে আমাকে সর্বনিম্ন আদালতে মামলা করতে হবে। এখন সর্বনিম্ন আদালতে সবসময় সত্য হবে না, কেন? কারণ আমাকে তখন দেখতে হবে যে ওই আদালতের ওই মামলা শুরু কি আছে কিনা, জুরিসডিকশন আছে কিনা। যেমন কোম্পানি ম্যাটার্স, আমি আগেই বলেছি জুরিসডিকশন পড়ানোর সময় যে কোম্পানি ম্যাটার্সে লোয়ার কোর্টে মামলাই করা যায়, এটা মামলাটা করতে হবে কোথায়, হাইকোর্ট ডিভিশন। তার মানে কোম্পানি ম্যাটার্স হলো একটা সিভিল ম্যাটার, কিন্তু এই মামলার লোয়েস্ট সিভিল কোর্ট হচ্ছে হাইকোর্ট ডিভিশন। ওকে, এরকম সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ প্রত্যেকের আলাদা পিকুনিয়ারি জুরিসডিকশন আছে। পিকুনিয়ারি জুরিসডিকশন মানে হচ্ছে ফাইনান্সিয়াল জুরিসডিকশন, সে কত টাকার মামলা শুনতে পারে। কত টাকার মামলা মানে হলো আসলে সাবজেক্ট ম্যাটার, সুট ভ্যালু, অর্থাৎ যে বিষয় নিয়ে আমি মামলাটা করছি এই বিষয়টা ভ্যালু কত, সাবজেক্ট ম্যাটারের ভ্যালু কত, যে প্রপার্টি নিয়ে মামলাটা হচ্ছে প্রপার্টির ভ্যালুয়েশন করা, সুট ভ্যালুয়েশন বলা হয়, সুট ভ্যালুয়েশন। অর্থাৎ আমি যে বিষয়টা নিয়ে মোকদ্দমাটা দায়ের করতে জায়গা সেই জায়গার ভ্যালু কত, আমি যদি এটার মালিকানা নিয়ে মামলা করি তাহলে এটার ভ্যালু কত বাইর করতে হবে। এবং সেই ভ্যালু যদি এই রেজিস্ট্রেন্ট জাজের আর্থিক এখতিয়ারের ভিতরে থাকে তাহলে এটাতে করতে হবে, যদি সেটা সিনিয়র রেজিস্ট্রেন্ট জাজের মধ্যে তাহলে সেখানে করতে হবে, যদি জয়েন্ট রেজিস্ট্রেন্ট জাজের মধ্যে থাকে তাহলে তার কাছে করতে হবে। এটাই হচ্ছে এটাকে বলা হয় কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, প্রথম যে মামলা যে আদালতে করতে হয়। সুতরাং মনে যেখানে ইচ্ছে সেখানে মামলা দায়ের করতে চলে যাওয়া যাবে না, লোয়েস্ট সিভিল কোর্টে মামলা করতে হবে। লোয়েস্ট কোন মামলায় কোন এখতিয়ার সম্পন্ন আদালতের এখতিয়ার আছে এটা ডিটারমিন হবে ওই আদালতের জুরিসডিকশন কতটুকু, মানে জুরিসডিকশন কত। এটা আমরা আরো অবশ্যই ক্লিয়ার করব অসুবিধা নেই। এটা কি বুঝাইছে? তাহলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় ওরা প্রথমে নিয়োগ করতে চায় সহকারী জজ। আবার সহকারী জজ আদালতে সহকারী জজ আদালতের আরেকটা বড় ফাংশন হচ্ছে তারা একটা স্পেশাল একটা কোর্ট দায়িত্বপ্রাপ্ত হয়, যেমন হচ্ছে পারিবারিক আদালত, ফ্যামিলি কোর্ট। ফ্যামিলি কোর্ট কিন্তু একটা স্পেশাল কোর্ট, কারণ এটা স্পেশাল ল দিয়ে তৈরি হয়েছে। এই কোর্টগুলো কিন্তু তৈরি হয়েছে আমরা সিভিল কোর্টে 1887, কিন্তু ফ্যামিলি কোর্ট তৈরি হয়েছে আমি জানি না তোমাদের সেটা রিসার্চগুলো করেছি কিনা। ফ্যামিলি কোর্ট তৈরি হয়েছে ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985, এটা স্পেশাল ল। এই ল আন্ডারে যে কোর্ট আছে স্পেশাল কোর্ট, এটা জুরিসডিকশন স্পেশাল, ফ্যামিলি ম্যাটার নিয়ে শুধুমাত্র এই কোর্ট কি করবে, ডিল করবে। তো যিনি অ্যাসিস্ট্যান্ট জাজ হন তিনি একই সাথে সরকার চাইলে তাকে পারিবারিক আদালতেরও চার্জ দিতে পারে। উনি যখন ফ্যামিলি কোর্টের বিচার করবেন তখন উনি হবেন পারিবারিক আদালতের জাজ, যখন উনি সিভিল কোর্টের বিচার করবেন নরমাল সিভিল কোর্ট অর্ডিনারি, তখন উনি নরমাল সহকারী জজ হিসেবে বিবেচিত হবেন। তো ফ্যামিলি কোর্ট বিচার করার সময় ফ্যামিলি কোর্ট আইন কি করবেন, অনুসরণ করবেন। সিভিল কোর্টের বিচার করার সময় সিভিল যে লগুলো আছে তাহলে এটা গেল সিভিল কোর্ট। আমরা একটু ভিতরে আরো ডিটেইলে যাব, তার আগে এবার আছে ক্রিমিনাল লোয়ার কোর্ট অবস্থা ক্রিমিনাল। ক্রিমিনাল কোর্টে আমরা বিভাগে ভাগ করতে পারি। প্রথম একটা হচ্ছে জজ কোর্ট আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, দায়রা আদালত সেশনস কোর্ট আর একটা হচ্ছে
ম্যাজিস্ট্রেট কোর্ট, সেশনস কোর্ট বা দায়রা আদালত হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। ওকে, তাহলে আমরা যদি সেশনস কোর্টে আসি, সেশনস কোর্টে এই দুটো নাই, সিনিয়র এক্সচেঞ্জার এবং এক্সচেঞ্জারের ইকুইভ্যালেন্ট কোনো ক্রিমিনাল কোর্ট সেশনস কোর্টে নাই। সেশন কোর্ট এস্টাবলিশ করতে গেলে জয়েন্ট সেশন জজ, যুগ্ম দায়রা জজ, এটা ইকুইভ্যালেন্ট টু যুগ্ম জেলা জজ। অর্থাৎ যিনি জেলা জজ আর যুগ্ম জেলা জজ উনি আবার জয়েন্ট সেশন জজ হিসেবে কাজ করেন, একই ব্যক্তি। কারণ বাংলাদেশে যদিও পোস্ট আলাদা আলাদা আছে কিন্তু আলাদা আলাদা বিচারক হয় নাই, এখনো পর্যন্ত নাই। এখনো যিনি যুগ্ম জেলা জজ উনি আবার যুগ্ম দায়রা জজ। তাহলে যখন উনি ফৌজদারি বিচার করতেছেন তখন তার নাম হয়ে যায় যুগ্ম দায়রা জজ, আর যখন উনি দেওয়ানি মামলার বিচার করেন তখন তার নাম হয় যুগ্ম জেলা জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। না না এটা দুই বছর না, এটা সুবিধা একই ব্যক্তি দুইটা মানুষ। এই এসিস্ট্যান্ট জাজ যখন দুইটা ফাংশন প্লে করে, পারিবারিক আদালতের জাজ আবার সিভিল কোর্টের জাজ, একইভাবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যুগ্ম জেলা জজ সিভিল কোর্ট উনি যখন ক্রিমিনাল মামলা বিচার করেন তখন তার নাম হয়ে যায় জয়েন্ট সেশন। একইভাবে মার্ডার কেস অবস্থায় অরিজিনাল সেক্রেটারি এডিশনাল সেশন অতিরিক্ত দায়রা জজ এর অরিজিনাল সেক্রেটারি সেশনস জজ দায়রা জজ। এজন্য তুমি দেখবা চিটাগং ডিস্ট্রিক্ট কোর্টে যদি যাও এই জেলা জজ বা দায়রা জজের চেম্বারে দেখবা যে একই নেমপ্লেটের মধ্যে লেখা আছে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ, কারণ উনি একই ব্যক্তি। অর্থাৎ উনি সিভিল কোর্ট যখন করেন তখন ওনার নাম হয়ে যায় জেলা জজ, যখন উনি ক্রিমিনাল মামলা করেন তখন তার নাম হয়ে যায় দায়রা জজ। এখন কোন কোর্টে উনি আছেন, কোন জেলায় আছেন তার উপর নামটা চলবে, চট্টগ্রাম জেলা দায়রা জজ, নোয়াখালী জেলা দায়রা জজ, বরিশাল জেলা দায়রা জজ, জেলা দায়রা জজ। তাহলে এটা হচ্ছে সেশনস কোর্ট, এটা হলো সিভিল কোর্ট। তাহলে প্রত্যেকটা যদি সেশনস কোর্ট হচ্ছে জেলা ও দায়রা জজ সেশনস কোর্ট, তার ভিতরে হচ্ছে এডিশনাল সেশন জজ, জয়েন্ট সেশন জজের ইকুইভ্যালেন্ট হলো জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ। এখানে দুইটা সিভিল কোর্টের এক্সট্রা আছে, সিনিয়র এক্সচেঞ্জার এবং এক্সচেঞ্জার। তাহলে এটা গেল সেশনস জজ। আমরা আরেকটা বুঝতে পারি, আরেকটা কোর্ট আছে সেটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টটা এস্টাবলিশ, এখানে যেমন এক্সচেঞ্জার সেশন জজ আছে ঠিক একইভাবে ম্যাজিস্ট্রেসির মধ্যে এটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের নিয়োগ হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি অ্যাসিস্ট্যান্ট জাজ উনি অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে থাকেন। নরমালি অ্যাসিস্ট্যান্ট জাজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একই মর্যাদা, একই বেতন, একই পদক্রম, কেউ সিনিয়র জুডিশিয়াল না, একই ব্যক্তি বা ব্যক্তি একই নাম হতে পারে, একই পদমর্যাদা। এক সময় জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অ্যাপয়েন্টেড হওয়ার পরে কাউকে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে পদায়ন করা হতো, কাউকে অর্থাৎ সিভিল কোর্টে পদায়ন করলে সে অ্যাসিস্ট্যান্ট জাজ হতো, আর ম্যাজিস্ট্রেট কোর্টে পদায়ন করলে সে ম্যাজিস্ট্রেট হিসেবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হতো। কিন্তু গত কয়েক বছর ধরে সরাসরি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাউকে পদায়ন করে না, অর্থাৎ সবাইকে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে নিয়োগ দেয়। সিভিল কোর্টে কিছুদিন কাজ করে, বছর 2 বছর 3 বছর 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, এরপরে তাকে কি করে শুধু এরকম প্রমোশন না, পদমর্যাদা এক কাজের নেচার হচ্ছে ডিফারেন্ট। সুতরাং ম্যাজিস্ট্রেট কোর্টের সর্বনিম্ন ম্যাজিস্ট্রেটের নাম হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এটাকে বলা হয় সেকেন্ড ক্লাস বা এখানে ম্যাজিস্ট্রেট দুই প্রকার আছে, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এখন নামটা শুনতে একটু পাওয়া যায়, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। কারণ সে একটা বিসিএস থার্ড ফেজ সে বিটিএস পরীক্ষা দিয়ে কলেজ কোয়ান্টিটেটিভ এক্সাম দিয়ে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে সে এখানে নিয়োগ প্রাপ্ত করছে, থার্ড ক্লাস পড়াতে তো থার্ড ক্লাসটা কেন করছে? কারণ এটা হচ্ছে জুরিসডিকশন অনুযায়ী ভাগ করছে, অর্থাৎ থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কি পরিমাণ আবেদন দিতে পারবে, সেকেন্ড ক্লাস তার থেকে বেশি দিতে পারবে, ফার্স্ট ক্লাস তার থেকে বেশি দিতে পারবে, এই অনুযায়ী এটা জুরিসডিকশনকে ভাগ করা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড। কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এই নিশ্চয়ই একটা বৈষম্যমূলক একটা সিস্টেম, এটা মানে একটা হায়ারার্কি করবে, রাইট? রাইট, সবার নিচে যে ম্যাজিস্ট্রেট তার নাম হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অ্যাসিস্ট্যান্ট জাজ একই ব্যক্তি না, কিন্তু যে জেলা জাজ একই পদমর্যাদা। হ্যাঁ, সে যখন সিভিল মামলা ডিল করতেছে তিনি জাজ, তিনি অ্যাসিস্ট্যান্ট জাজ, যিনি ক্রিমিনাল মামলা ডিল করতেছেন উনি ম্যাজিস্ট্রেট কোর্টে, উনি হচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস, থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস।
তাহলে নম্বর যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা নতুন নিয়োগপ্রাপ্ত এরা হবে নর্মালি সেক্রেটারি এর উপর আছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস এই ফার্স্ট ক্লাস মানে ওই যে বিসিএস এর ফার্স্ট ক্লাস কিন্তু মূল বুঝতে সমস্যা যে আমরা বলি বিসিএস প্রথম শ্রেণীর কর্মকর্তা তাই না ওইটা ভিন্ন জিনিস এখানে ফার্স্ট ক্লাসটা করা হচ্ছে আসলে জুরিসডিকশনের জন্য তার ক্ষমতা অনুযায়ী পাক করা হয়েছে তো সুতরাং ফার্স্ট ক্লাস এন্ড যেটা আসলে খুব বেশি পদের সাথে উল্লেখ থাকে না নরমাল আমরা বলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওকে এরপরে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপরে হচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা বাংলা আমরা বলতে পারি যে মুখ্য বিচারিক হাকিম যদিও এটা নিয়ে জুডিশিয়াল অফিসাররা আপত্তি করেন যে তাদেরকে হাকিম না রেখে ম্যাজিস্ট্রেট ডাকা হোক কেন এটা সাধারণত একটা মানসিক বিষয় যে যারা এক্সিকিউটিভ প্রশাসনে যারা আছে তাদের নিজেদেরকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিতে একটু পছন্দ যদিও তাদের পদের অরিজিনাল নামগুলো সহকারী কমিশনার ভূমি ব্র্যাকেটে ভূমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড সহকারী কমিশনার ভূমি এটা হলো ওদের মূল পদ ওরা কিন্তু বাই ডিফল্ট ম্যাজিস্ট্রেট না হ্যাঁ মোবাইল কোড আইন আছে আমাদের 2009 সালে একটা এই অ্যাসিস্ট্যান্ট কমিশনারদেরকে প্রয়োজন ভেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আইনগত কর্তৃত্ব দেওয়া হয়েছে যখন সে এই আইনের অধীনে অভিযানে যাবে বিচার করবে তখন সে ওই সময়ের জন্য সে কি হবে ম্যাজিস্ট্রেট বিচার শেষ সে কিন্তু তার আবার আগের জায়গায় কি যাবে ফেরত যাবে তার মূল পোস্ট হচ্ছে সিনিয়র বা সহকারী কমিশনার ভূমি বা সিনিয়র সহকারী কমিশনার ভূমি কিন্তু সিনিয়র সহকারী কমিশনার ভূমি বলে মানুষ চিনে সব মানে কমিশনারের সহকারী তখন সে বলে যে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট গাড়ির মধ্যে লিখে রাখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সে যখন বাসায় যাচ্ছে তখন সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না সে যখন অফিসে যাচ্ছে তখন সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না সে যখন অভিযানে যাবে তখন শুধুমাত্র সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা আইনগত সে ব্যবহার করতে এখন ম্যাজিস্ট্রেট শব্দটা প্রশাসনে এত বেশি ব্যবহার করে কারণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বাইরে যায় কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা কি করতেছে বাজারে যাচ্ছে রাস্তায় যাচ্ছে মার্কেটে যাচ্ছে চাওয়া আড়তে যাচ্ছে ফলে মানুষের সাথে বেশি সংমিশ্রণ হচ্ছে এনকাউন্টার হচ্ছে কিন্তু এক্সিকিউটিভদের সাথে ফলে ওরা মনে করতেছে কি ওই কোর্টের যে ম্যাজিস্ট্রেট সহকারী জজের সহকারী আর কোর্ট আসলে এই জন্য যখন বাংলায় মুখ্য বিচারিক হাকিম বা বিচারিক হাকিম রেখে আমাদের জজ সাহেবরা মাইন্ড করে যে আমাকে ম্যাজিস্ট্রেট ডাকছেন হাকিম না রেখে তারা চিন্তা করে যে আমাদেরকে ম্যাজিস্ট্রেট নামে ডাকা হোক এটার কোনো বাংলা কোথাও করা হয় নাই কারণ সিভিল কোর্টস অ্যাক্ট বা ক্রিমিনাল কোড সিপিসি সিআরপিসি 1887 এর মধ্যে এই বিন্যাসটা করা আছে যেহেতু এটা ব্রিটিশদের করা আইন ওরা বাংলা করে নাই বাংলাটা আমরা নিজেরা করে নিয়েছি সেখানে বিচারিক হাকিম শব্দটা রাখা হয় সো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমি বাংলা বলছি না যেভাবে আছে সেভাবে বলছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস জুডিশিয়াল এরপর হচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহলে অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট মুখ্য বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল সবার আগে জুডিশিয়াল শব্দটা আছে এখানে ইম্পর্টেন্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এটার উপর আছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুতরাং আমরা যদি পদমর্যাদা চিন্তা করি তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট টু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাই বলা সিনিয়র ম্যাজিস্ট্রেট ইকুইভ্যালেন্ট টু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়েন্ট ম্যাজিস্ট্রেট ইকুইভ্যালেন্ট টু এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার একই পদমর্যাদার একজন ব্যক্তি যখন সেশনস কোর্টে যাচ্ছে তার নাম হচ্ছে যুগ্ম দায়রা জজ তার মানে যুগ্ম জেলা জজ হচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল কোর্টে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে বসতেছেন একই পদমর্যাদার ব্যক্তিকে যখন একই র্যাঙ্কের ব্যক্তিকে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রদান করা হচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন দায়রা আদালতে তখন তার নাম হচ্ছে যুগ্ম দায়রা জজ একইভাবে উপরে হচ্ছে কি এডিশনাল সেশন জাজ এডিশনাল সেশন জাজের সমমর্যাদা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে একটা জেলার সর্বোচ্চ ডিগ্রি ম্যাজিস্ট্রেট প্রধান ডিগ্রি ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম থেকে বলা হয় এটা অ্যাগেইনস্ট এখানে আছে সিজেএম
তারপর আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টের একটা জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের হায়ারার্কি সবার উপরে আছে সিজিএম, তারপরে এসিজিএম, তারপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাদের যদি এটা তিনটার সাথে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে ডিস্ট্রিক্ট জাজ সবার উপরে, ডিস্ট্রিক্ট জাজ সেশন জাজ একই। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ইকুইভ্যালেন্ট হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এর সাথে ইকুইভ্যালেন্ট হলো এডিশনাল সেশন জাজ। তার নিচে আছে সিভিল হলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এখানে হলো যেটা এসিজিএম, আর তার আলাদা হলো এটা জয়েন্ট সেশন জাজ। নেক্সট ইকুইভ্যালেন্ট হলো এসিজিএম, নেক্সট ইকুইভ্যালেন্ট হলো ফার্স্ট ক্লাস এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড। ওকে, ক্লিয়ার? বুঝে গেছে? কারণ কনফিউশন না বুঝলে আমরা পরেরটাতে যাব না, কারণ না বুঝার ভুল থাকলে বা না বুঝতে পারলে আমাকে জানাও। ওকে, তাহলে গেল। এখন প্রশ্ন হলো যে ম্যাজিস্ট্রেট কোর্টটা কোথায় অবস্থিত, তখন আসবে লোকেশন। এটা আমরা জানি যে বাংলাদেশের 7 থেকে 8টা এখন মেট্রোপলিটন 9টা আছে, বলতে পারবো না 12টা মেট্রোপলিটন হয়েছে। আচ্ছা, তাহলে 12টা মেট্রোপলিটন দিচ্ছে। তাহলে মেট্রোপলিটন কোর্টগুলোকে আলাদা করা হয়েছে নাম, কারণ এটা মেট্রো শহর। আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে যে জেলাগুলো আছে এগুলোকে আলাদা করা হয়েছে। হায়ারার্কি অ্যাক্ট, স্ট্রাকচার অ্যাক্ট, জিনিস অ্যাক্ট নামটা তখন ডিফারেন্ট হয়ে যাবে। অর্থাৎ ফর এক্সাম্পল কক্সবাজার তো কোনো মেট্রোপলিটন না, তাহলে কক্সবাজারের যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়। চট্টগ্রাম একটা মেট্রোপলিটন, তাহলে চট্টগ্রামের যিনি ম্যাজিস্ট্রেট, শহরে যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না ডাকে ওনাকে ডাকা হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এমএম। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এরিয়ায় যত ম্যাজিস্ট্রেট আছেন সবারই ফার্স্ট ক্লাস জুরিসডিকশন আছে, অর্থাৎ এখানে কোনো সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস জুরিসডিকশন নাই, কারণ মেট্রোপলিটন হলো সিরিয়াস একটা জায়গা। ফলে এখানে ফার্স্ট ক্লাস জুরিসডিকশন আছে মানে ওনার অটোমেটিক থার্ড ক্লাসও আছে, সেকেন্ড ক্লাসও আছে। সুতরাং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে হি ইজ এ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, দ্য ম্যাজিস্ট্রেট উইথ দ্য ফার্স্ট ক্লাস জুরিসডিকশন। সুতরাং এখানে স্টার্ট এমসি করতে থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে স্টার্ট করতে আমরা এখানে নিচে নাই, সিনিয়র মিনিমাম নাই, অ্যাসিস্ট্যান্ট নাই, ডাইরেক্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একই ব্যক্তি। তারপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যখন এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে কি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপরে আছে কি এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটা আমি বলেছিলাম এসজিএম। ঠিক মেট্রোপলিটন এরিয়া এই নামটা যেটা বাড়িয়ে এখানে এম দিবে, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে এটার উপরে মেট্রোপলিটনের বাইরে যে ম্যাজিস্ট্রেট আছে, যে প্রধান ম্যাজিস্ট্রেট তাকে আমরা ডেকেছিলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে কি হবে সিএমএম। এই যে আমরা বলি সিএমএম কোর্ট, সিএমএম কোর্ট মানে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটস কোর্ট। তার মানে মেট্রোপলিটন এরিয়ায় একটা কোর্ট কমে গেছে এবং নামটা স্লাইটলি কি হয়ে গেছে, মেট্রোপলিটনে যোগ হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইকুইভ্যালেন্ট টু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদি এরিয়া হয় তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যদি এটা মেট্রোপলিটনের বাইরে হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেও ফার্স্ট ক্লাস জুরিসডিকশন ও ফার্স্ট ক্লাস জুরিসডিকশন। এটা যদি সিভিল কোর্টে জাজ হয় তাহলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। এটার উপরে আছে এসইএমএম, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যদি মেট্রোপলিটনের বাইরে হয় তাহলে হচ্ছে এডিশনাল, এটা এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যদি এটা মেট্রোপলিটনের বাইরে হয় তাহলে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদি এটা ফৌজদারি মামলা হয় তাহলে এটা জয়েন্ট সেশন জাজ, সিভিল মামলা হয় জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এটার উপরে গেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইকুইভ্যালেন্ট টু এডিশনাল মেট্রোপলিটন সেশন জাজ, ইকুইভ্যালেন্ট টু এডিশনাল সেশন জাজ, ইকুইভ্যালেন্ট টু জুডিশিয়াল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। ওকে, এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে সেশন জাজের ক্ষেত্রে কিন্তু মেট্রোপলিটন এবং মেট্রোপলিটনের বাইরে ভাগ করা হয়েছে, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ সেশন জাজ
জেলা জজ, আবার আমি বলেছি জেলা জজ যখন ফৌজদারি মামলা বিচার করেন তখন উনি দায়ের সেশন জজ। এখন দেখতে হবে জেলাটাকে মেট্রোপলিটনের ভিতরে পড়ছে নাকি মেট্রোপলিটনের বাইরে পড়ছে। যদি মেট্রোপলিটনের বাইরে পড়ে আর কিছু যোগ হবে না, জাস্ট সেশন জজ, নোয়াখালী সেশন জজ, ফেনী সেশন জজ, হ্যাঁ রাইট, খাগড়াছড়ি সেশন জজ। কিন্তু যদি এটা মেট্রোপলিটনের মধ্যে পড়ে করলাম তাহলে এটা হবে মেট্রোপলিটন সেশন জাজ, আলাদা একটা পোস্ট হবে মেট্রোপলিটন সেশন। অর্থাৎ মেট্রোপলিটন সেশনস জাজ এখানে থাকে মহানগর দায়রা জজ। প্রত্যেকটা মহানগরে একজন করে দিয়েছে মহানগর দায়রা জজ, মেট্রোপলিটন সেশন জাজ আছে। ওকে, এবং এই মেট্রোপলিটন সেশন জাজ, এই সেশন জাজের ইকুইভ্যালেন্ট যদি আলাদা লিখি তখন কিন্তু দুজন আলাদা লিখতে হবে, রাইট। মেট্রোপলিটন সেশন যেমন চট্টগ্রাম ফর এক্সাম্পল, চট্টগ্রাম মেট্রোপলিটন তো এই মেট্রোপলিটন এরিয়ার ভিতরে ছিল না, ইটস নট দ্যাট সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে মেট্রোপলিটন। তাহলে চট্টগ্রামের এর বাইরে আরো একটা উপজেলা আছে, সেই উপজেলার জন্য আবার কি আছে জেলা দায়রা জজ আছে। তাহলে চট্টগ্রামে কিন্তু দুটোই আছে, মহানগর দায়রা জজ আছে একজন, আবার একজন জেলাও দায়রা জজ আছে। দুইজনের পদক্রম সেম, তবে পদমর্যাদায় প্রিসাইডিং জাজ হিসেবে জেলাও দায়রা জজ উপরে রাখা হয়। পদমর্যাদা সেম, র্যাঙ্ক সেম, কিন্তু জেলাতে প্রিসাইডিং জাজ থাকে যিনি সভাপতিত্ব করবেন, হ্যাঁ উনি নরমালি জেলাও দায়রা জজ থাকে যে প্রিসাইডিং জাজ, তবে উপরের র্যাঙ্ক পদমর্যাদা একই। তো এটা নিচে হচ্ছে জেনারেলি এডিশনাল সেশন জাজ এবং জয়েন্ট মেট্রোপলিটন এডিশনাল মেট্রোপলিটন সেশন জাজ এবং জয়েন্ট মেট্রোপলিটন সেশন জাজ। তাহলে সহজ হিসাব, এডিশনাল মিলে যাবে, জয়েন্ট মিলে যাবে। এডিশনাল মেট্রোপলিটন সেশনস জাজ ইকুইভ্যালেন্ট টু এডিশনাল সেশনস জাজ ইন ডিস্ট্রিক্ট কোর্টস। আর যদি এটা সিভিল কোর্ট হয় তাহলে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, যদি এটা ম্যাজিস্ট্রেট কোর্ট হয় তাহলে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এটা যদি জয়েন্ট সেশন জাজ জয়েন্ট মিলে যাবে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট সেশন জাজ, জয়েন্ট মেট্রোপলিটন সেশন জাজ। মানে পার্থক্যটা হয়ে যাচ্ছে বিচারটা কেন হচ্ছে তার উপর। মেট্রোপলিটন এরিয়া হলে জয়েন্ট মেট্রোপলিটন সেশনস জাজ, মেট্রোপলিটনের বাইরে হলে জয়েন্ট সেশনস জাজ, যদি এটা সিভিল কোর্ট হয় জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, যদি এটা ম্যাজিস্ট্রেট কোর্ট হয় তাহলে কি হবে এসিজে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওই ম্যাজিস্ট্রেট কোর্টটা যদি সিভিল কর্পোরেশন এরিয়া হয় তাহলে হবে এসিএম এডিশনাল চিফ মেট্রোপলিটন। ইজ দ্যাট ক্লিয়ার? এই গ্রাফটা মনে রাখলে আশা করি যে এখন আমি এটার পরীক্ষাটার নামই হচ্ছে সহকারী জজ নিয়োগ পরীক্ষা, ম্যাজিস্ট্রেট নিয়োগ পরীক্ষার নাম। ম্যাজিস্ট্রেট হলো তার একটা পদবি, রাইট? আগে নরমালি আগে যখন জাজ ছিল তখন ফাঁকি সবাই সেটা অনেক সময় সহকারী সিভিল অফিসার আর ক্রিমিনাল নাম হয়ে গেছে ম্যাজিস্ট্রেট। এখন হচ্ছে যারা একটু করছে তাদেরকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিচ্ছে, আর যারা শুরুতে নিয়োগ করছে তারা সহকারী হিসেবে নিয়োগ করছে। তাহলে এবার আমরা আসি আবার এত প্যারাগ্রাফ বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথম আসি সিভিল কোড। সিভিল কোড আমরা জানি একটা স্ট্যাটিস্টিক্সের সিভিল কোড এবং সিভিল কোডগুলো পরিচালিত হয় এটা বিভিন্ন হয় সিডিসি বা সিভিল কোড 19 সিডিসি সিভিল প্রসিডিউর কোডের সেকশন 15 এ বলা হচ্ছে, যখন আমি এই কথাটা বলছি যে অল suits must be instituted in the lowest court of competence, সর্বনিম্ন দেওয়ানি আদালতে মামলা। এখন জুরিসডিকশন মানে হলো অধিকার, অর্থাৎ পাওয়ার, কি মামলা কোথায় করা যায়। জুরিসডিকশন আমরা নাম করতে পারি, একটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন। টেরিটোরিয়াল মানে হলো কি আঞ্চলিক, অর্থাৎ যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করবে, যেখানে ঘটনা ঘটবে মামলা সেখানেই করতে হবে।
ফেনীতে ঘটনা ঘটছে, চিটাগাংয়ে মামলা করা যাবে না। ফেনী সাবজেক্ট ম্যাটার কোথায় অবস্থিত, জমিটা কোথায় অবস্থিত, ফেনীতে। মামলার পার্টিদের বাড়ি কোথায়, ফেনীতে। তাহলে বিচার কত কোথায়, ফেনীতে। এটাকে বলা হয় লোকাল জুরিসডিকশন, অথবা আমরা বলি যে টেরিটোরিয়াল জুরিসডিকশন। তার একটা নাম লোকাল জুরিসডিকশন, লোকালিটি। তাহলে এটা এক জায়গার মামলা আরেক জায়গায় করা যাবে না। এটা শুনার এখতিয়ার হলো আদালতের নাই। হাটহাজারী কোর্টে হাটহাজারীর কোনো বিষয় নিয়ে যদি সিভিল মামলা হতে হয়, তাহলে হাটহাজারী সিভিল কোর্টে হাটহাজারী রেজিস্ট্রি জাস্টিসে নিয়ে আমরা দুই নম্বর হচ্ছে ইকুইটি জুরিসডিকশন। ইকুইটি মানে হলো আর্থিক জুরিসডিকশন। প্রত্যেকটা কোর্টের আলাদা আলাদা জুরিসডিকশন ক্ষমতা, কে কত টাকার মামলা শুনতে পাবে, এটাকে বলা হয় ইকুইটি জুরিসডিকশন। সেটা আমরা একটু পরে দেখব। তারপর আরেকটা জুরিসডিকশন নাম হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল মানে কি? অরিজিনাল মানে হচ্ছে যে আদালত সরাসরি মামলা শুনে। আরেকটা হচ্ছে অ্যাপেলেট জুরিসডিকশন, অর্থাৎ সরাসরি মামলা শুনে না, বা শুনতেও পারে কিন্তু সে নিম্ন আদালতের আপিল শুনে। এটা হচ্ছে অরিজিনাল অ্যাপেলেট জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন, অরিজিনাল জুরিসডিকশন মানে হচ্ছে যে আদালতে আমি সরাসরি কি করতে পারি, মামলা করতে পারি। যেমন অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টের অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে উনি তোমার ওই ওনার জুরিসডিকশন আছে, ইকুইটি জুরিসডিকশন। এর ভিতরে যদি কোনো মামলা পড়ে, তাহলে ওই মামলা সিভিল কোর্টে, অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে করতে হবে। যেমন কোম্পানি ল ম্যাটার আমি আগে বলেছি, কোম্পানি ল ম্যাটারে অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে হাইকোর্ট ডিভিশন। অ্যাপেলেট জুরিসডিকশন মানে হচ্ছে আপিল শোনার ক্ষমতা, অর্থাৎ নিম্ন আদালত থেকে যখন এই আপিলটা আমার উপর করা হবে, প্রেফার করা হবে, তখন আমি যে আপিল শুনতেছি এটা হচ্ছে অ্যাপেলেট জুরিসডিকশন। এটা আমরা জানি যে যিনি মামলা করেন তাকে বলা হয় প্লেনটিফ, যার বিরুদ্ধে মামলাটা করা হয় সিভিল কোর্টে তাকে বলা হয় ডিফেন্ডেন্ট। এটা হলো ডোমেস্টিক কোর্টে বা সাবঅর্ডিনেট কোর্টে। আর সুপ্রিম কোর্টে এই নামটা চেঞ্জ হয়ে যায় পিটিশনার ভার্সেস রেসপন্ডেন্ট অথবা অ্যাপেলেট, রাইট? এখানে কিছু বিষয় যেমন পপার সুট মানে হলো গরিব মানুষদের মামলা খরচ বহন করতে পারতেছে না, তার জন্য সরকার আইনগত সহায়তা কি করবে, সর্বহারা যে তার জন্য আইনগত সহায়তার ব্যবস্থা সরকার করে দেয়। এর একটা আইন আছে, আইনগত সহায়তা আইন, লিগ্যাল এড অ্যাক্ট 2000 আন্ডারে যারা মামলা খরচ বহন করার সামর্থ্য নাই, সরকার তাদের জন্য আইনজীবী করে দেয়, নিয়োগ করে দেয়। এখন আমরা দেখব যে জাস্ট ভেরি ইম্পর্টেন্ট যে জুরিসডিকশন, যে ইকুইটি জুরিসডিকশন, কোন দেওয়ানি আদালত কি মামলা শুনতে পারে। তাহলে প্রথমে স্টার্ট করে এই সেন্টার শুড ভ্যালু আপ টু 15 লাখ, অর্থাৎ মামলার যে বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার, যেটা নিয়ে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করেছে, মামলার কারণ উদ্ভব করেছে, সুস্থ হয়েছে যেমন লেকচার খুবই ভালো সো সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত মামলার সুট ভ্যালু যদি 15 লাখ টাকা পর্যন্ত হয়, এই মামলা দায়ের করতে হবে কোথায়, ম্যান্ডেটরি অ্যাকর্ডিং টু সেকশন 15 অফ দ্য সিবিসি, এসে জাস্ট করে মামলা করতে হবে। এই যে মামলার ভ্যালু 15 লাখ টাকার ভিতরে হইলে, 15 লাখ টাকা পর্যন্ত হইলে এসে জাস্ট মামলাটা শুনবে। এটা হচ্ছে এসে জাস্ট কোর্টের অরিজিনাল জুরিসডিকশন, অর্থাৎ এটা তার অরিজিনাল জুরিসডিকশন। এই মামলা আর কেউ শুনতে পারবে না, এটার জন্য তুমি সিনিয়র এসিস্ট্যান্ট জাজের কাছে যাইতে পারবে না, এটা হচ্ছে তার অরিজিনাল জুরিসডিকশন। 15 লাখের চেয়ে বেশি 25 লাখ পর্যন্ত এটা হচ্ছে সিনিয়র এসিস্ট্যান্ট জাজ। এগুলো মাথায় গেঁথে বলতে হবে, এগুলো বাইরে মধ্যে জিজ্ঞেস করবে যে কোনো জায়গায় একবারে বিশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, অ্যাডভোকেসি পরীক্ষা পর্যন্ত এটা আসবে। সিনিয়র এসিস্ট্যান্ট জাজের জুরিসডিকশন হচ্ছে 15-25 লাখ টাকা পর্যন্ত। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে অল সুটস ভ্যালু অ্যাবাভ 25 লাখ টাকা, অর্থাৎ 25 লাখ টাকার উপরে যত ভ্যালু আছে, হাজার কোটি টাকা, সব শুনবে কে? জয়েন্ট ডিস্ট্রিক্ট। তারপর আমরা বলতে পারি যে 25 লক্ষ টাকা পর্যন্ত, 15 লাখের চেয়ে বেশি হয়েছে কিন্তু 25 লাখের নিচে, 25 লাখ পর্যন্ত, এটা শুনবে কে? 25 লাখের চেয়ে বেশি হয়েছে, এটা কিন্তু তখন আর এসিস্ট্যান্ট জাজের শুনতে পারবে না, মামলাটা সরাসরি করতে হবে তখন কোথায়? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। তখন কিন্তু এই মামলায় জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ইজ দ্য কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। তাহলে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কিন্তু ফিক্সড কিছু না, এটা ডিপেন্ড করবে মামলার সুট ভ্যালু কত এবং এই সুটের মামলা শোনার কম্পিটেন্ট অথরিটি কে। সুতরাং যদি মামলার সুট ভ্যালু 25 লাখের চেয়ে বেশি হয়, ধরে নিলাম 50 লাখ,
তাহলে সেই ক্ষেত্রে যদিও লোয়েস্ট সিভিল কোড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ কোড, এই ক্ষেত্রে লোয়েস্ট সিভিল কোড আন্ডার ডিস্ট্রিক্ট ভ্যালু ইজ দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। তার মানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে মামলাটা দায়ের করতে হবে। এটাকে বলা হয় কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ও ডিস্ট্রিক্ট জাজের ক্ষেত্রে কোনো অরিজিনাল জুরিসডিকশন নাই। তার মানে এখানে সরাসরি মামলা দায়ের করা যাবে না। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজের কাছে সরাসরি মামলা দায়ের করা যায় না। তার মানে তাদের অরিজিনাল জুরিসডিকশন নাই। অনলি অ্যাপেলেট জুরিসডিকশন, এন্ড এটাকে আমরা বলি যে কোর্ট অফ সেকেন্ড ইনস্ট্যান্স। তার মানে এখানে সরাসরি মামলা করা যায় না। কারণ যদি 15 লাখের ভিতরে হয় ডিস্ট্রিক্ট জাজ কোর্টে মামলাটা করে ফেলতেছি, 15 লাখের চেয়ে বেশি 25 লাখ পর্যন্ত যদি হয় তাহলে আমি যাচ্ছি সিনিয়র ডিস্ট্রিক্ট জাজের কাছে। আর 25 লাখের উপরে যত অ্যামাউন্ট এবং তখন আমাকে যাইতে হবে কোথায়? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। আমি তো এডিশনাল ডিস্ট্রিক্ট জাজে যেতে পারছি না, যাওয়ার সুযোগ নাই। সুতরাং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কোনো অরিজিনাল জুরিসডিকশন নাই এবং এটা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স না, কোর্ট অফ সেকেন্ড ইনস্ট্যান্স। কারণ এটা নিচের আদালত থেকে এই যে ডিস্ট্রিক্ট জাজ থেকে আপনি শুনবে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল জাজ অনেক হতে পারে, লোকালিটি অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ অনেক হতে পারে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অনেক হতে পারে, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ একাধিক হতে পারে, কিন্তু ডিস্ট্রিক্ট জাজ হবে একজন। আমি আগে বলেছি তিনি যখন দায়রা আদালতে বসবেন তখন তার নাম হয়ে যাবে সেশনস কোর্ট। বুঝে গেছে? এটা হচ্ছে জুরিসডিকশনের মাথা থেকে 15 লাখ 25 লাখ 25 লাখের উপরে, দ্যাটস ইট, সিম্পল। 15 লাখই হচ্ছে। যখন আমি একই কোর্টে আপিল করব বা একই কোর্টে কোনো বিবেচনা আবেদন করব, ফর এক্সাম্পল এসএস জাজ একটা রায় দিয়েছে, এই রায়ের সাথে আমি একমত না, আমি মনে করছি এখানে কোনো ভুল হয়েছে, আমি একই কোর্টের কাছে সেই অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টের কাছে বললাম যে আপনি একটু পুনর্বিবেচনা করে দেখেন। সেম কোর্টে যদি হয় তখন এটাকে বলা হবে রিভিউ। যখন আবার কোর্টে আমি এটার সমাধান চাইব তখন এটা হবে আপিল। তাহলে আপিল এবং রিভিউ ডিফারেন্স কি? রিভিউ হচ্ছে সেম কোর্ট, আপিল হচ্ছে সুপিরিয়র কোর্ট। অ্যাসিস্ট্যান্ট জাজ এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ যখন কোনো সিদ্ধান্ত দিবেন এটার বিরুদ্ধে আপিল যাবে ডিস্ট্রিক্ট জাজের কাছে। কোথায় যাবে? ডিস্ট্রিক্ট জাজ। তার মানে এটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে যাচ্ছে না, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে সরাসরি যাচ্ছে না। কোথায় যাচ্ছে? ডিস্ট্রিক্ট জাজের কাছে। ডিস্ট্রিক্ট জাজের জুরিসডিকশন আর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের জুরিসডিকশন একই। অতিরিক্ত জেলা জজ বা অতিরিক্ত দায়রা জজ একই। উনি তখন কি করবেন? উনি একা পক্ষে এত মামলা ডিল করা সম্ভব না। উনি তখন ওনার জুরিসডিকশনে যে মামলাগুলো আসছে এখন আপিল দিবে, উনি তখন এগুলো এডিশনাল যারা আছে অতিরিক্ত জেলা জজ যারা আছে তাদের সাথে কি করে দিবেন? ভাগ করে দিবেন। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যদিও পদক্রমে ডিস্ট্রিক্ট জাজের নিচে কিন্তু জুরিসডিকশন সেম। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যা সিদ্ধান্ত নিতে পারেন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ একই সিদ্ধান্ত নিতে পারেন। উনি ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকে এই মামলাগুলো প্র্যাকটিস করতে পারেন, তখন উনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কাছেও পাঠাতে পারেন বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছেও পাঠাতে পারেন। তাহলে আমি অ্যাসিস্ট্যান্ট জাজ বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের সিদ্ধান্তের এগেইনস্টে আপিল গেল ডিস্ট্রিক্ট জাজের কাছে, ডিস্ট্রিক্ট জাজ এটা পাঠাইছিল এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে। তাহলে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যখন এই মামলাটা শুনতেছে সে কিন্তু অরিজিনাল জুরিসডিকশন অ্যাপ্লাই করছে না, সে অ্যাপ্লাই করছে কি? আপিল জুরিসডিকশন। এটা যখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে গেছে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে যদি সরাসরি মামলা করতাম 25 লাখ টাকার উপরে তাহলে এটা অরিজিনাল জুরিসডিকশন হতে হবে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। যখন এটা ডিস্ট্রিক্ট জাজ হয়ে ঘুরে তার কাছে আসবে আপিল হিসেবে তখন কিন্তু এটা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স না, কোর্ট অফ সেকেন্ড ইনস্ট্যান্স। এবং সে এখানে যে জুরিসডিকশনটা অ্যাপ্লাই করতেছে জুরিসডিকশনটা এটি হচ্ছে নট অরিজিনাল জুরিসডিকশন বাট অ্যাপেলেট জুরিসডিকশন। এম আই ক্লিয়ার? ক্লিয়ার না হলে আমাকে বলবো, আমি আরো স্যার কোশ্চেন ছিল ব্যাখ্যা করব, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হচ্ছে বলো। আচ্ছা আমি শেষ করি। ওকে, তাহলে আমরা অ্যাসিস্ট্যান্ট জাজের বিরুদ্ধে সিদ্ধান্ত বা সিনিয়র অ্যাসিস্ট্যান্টের সিদ্ধান্তের এগেইনস্টে আপিলের বিষয়টা জানবো। হোয়াট অ্যাবাউট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ? আমরা তো জানি সরাসরি জয়েন্ট ডিস্ট্রিক্টের কাছে কি করা যায়? মামলা করা যায় যদি সুদ ভ্যালু 25 লাখের চেয়ে বেশি হয়। এটার এগেইনস্টে যদি আমি আপিল করতে চাই তাহলে আমি কোথায় যাব? তখন এটাকে আবার বিভাগে ভাগ করা হচ্ছে যে জয়েন্ট ডিস্ট্রিক্টের সঙ্গে মামলাটা করা হচ্ছে, এই মামলার সুদ ভ্যালু কি 5 কোটির উপরে নাকি 5 কোটির ভিতরে? 5 কোটি পর্যন্ত
নাকি পাসপোর্টের চেয়ে বেশি, কারণ আমরা জানি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের জুরিসডিকশন হচ্ছে আনলিমিটেড, 25 লাখের উপরে যিনি এমন 5000 কোটি হতে পারে। তাহলে এখানে যদি 5 কোটির মধ্যে যদি থাকে আপ টু 5 crore, তাহলে এখানে আপনি যাবে কোথায়? ডিস্ট্রিক্ট জাজে কোথায় যাবে? ডিস্ট্রিক্ট জাজ। আর যদি 5 কোটির বেশি হয় তাহলে এটা ডিস্ট্রিক্ট জাজ আর আপনি শুনতে পারবেন না, যে আপনি সরাসরি চলে যাবে হাইকোর্ট ডিভিশন। 5 কোটির চেয়ে যদি বেশি হয়, 5 কোটির চেয়ে যদি বেশি হয় সরাসরি চলে যাবে হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনের কাছে যখন যাবে, তাহলে হাইকোর্ট ডিভিশনের কাছে যখন এই মামলাটা শেষ শুনানি করবে, ফর এক্সাম্পল জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্টে আমি একটা মামলা করলাম একটা কোম্পানির একটা জায়গা সম্পত্তি নিয়ে, যেটার ভ্যালু হলো 100 কোটি টাকা, তাহলে এটা কিন্তু আপনি যাবেন কোথায়? হাইকোর্ট ডিভিশন। তাহলে হাইকোর্ট ডিভিশন যখন এই মামলাটা শুনতেছে, তখন কি সে অরিজিনাল জুডিশিয়াল অ্যাপ্লাই করতেছে নাকি আপিল জুডিশিয়াল অ্যাপ্লাই করতেছে? আপনি কিন্তু আমরা একটু আগে বলেছিলাম যে কোম্পানি ম্যাটার যদি হয় সেটা কিন্তু লোয়ার কোর্টে মামলাটা করা যায় না, সরাসরি করতে হয় কোথায়? হাইকোর্ট ডিভিশন। রিট যদি হয়, রিট কি লোয়ার কোর্টে করা যায়? যায় না, কোথায় করতে হয়? হাইকোর্টে। তখন কিন্তু হাইকোর্ট ডিভিশন কোন জুরিসডিকশন অ্যাপ্লাই করতেছে? অরিজিনাল জুরিসডিকশন। সরাসরি তুমি মামলাটা তার কাছে কি করতেছো? ডাইরেক্ট অ্যাডমিরালটি কেস সরাসরি হাইকোর্ট ডিভিশন তুমি করতেছো। তা হাইকোর্ট ডিভিশন যে সিদ্ধান্তটা দিবে, এর বিরুদ্ধে আপনি যাবে কোথায়? বাংলাদেশের অ্যাপিলেট জুরিসডিকশন ও অরিজিনাল জুরিসডিকশন এটা সব সময় আপিল নামেই অ্যাপিলেট ডিভিশন। তবে কিছু ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল 106 সরকারকে তারা কি করতে পারে? প্রেসিডেন্টকে অ্যাডভাইজারি ওপিনিয়ন দিতে পারে সরকার বা রাষ্ট্রপতি। সাংবিধানিক কোনো বিষয় নিয়ে যদি জটিলতা তৈরি হয়, যেটা অলরেডি যে ইন্টারিম গভর্নমেন্টের সময়টা চাইছে, রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের মতামত চাইতে পারে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল 106। এটাকে বলা হয় অ্যাডভাইজারি জুডিশিয়াল। সরকারকে রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করতে পারে যদি কনস্টিটিউশন কোনো প্রবলেম তৈরি হয়। তাহলে ইজ দ্যাট ক্লিয়ার? আমি যদি আবার একটু সামারি করি, যারা যাদের একটু কনফিউশন আছে তাদের জন্য জুডিশিয়ালকে খেয়াল করি। জুরিসডিকশন হতে পারে লোকাল জুরিসডিকশন, টেরিটোরিয়াল জুরিসডিকশন, হতে পারে পেকুলিয়ারি জুরিসডিকশন, হতে পারে অ্যাপেলেট জুরিসডিকশন অথবা অরিজিনাল জুরিসডিকশন। ওকে ফাইন। তাহলে আমি যদি আসি অরিজিনাল ইয়াতে পেকুলিয়ারি জুরিসডিকশনে, মামলার সাবজেক্ট ম্যাটারের ভ্যালু যদি 15 লাখের ভিতরে হয় বা 15 লাখ পর্যন্ত হয়, তাহলে এই মামলা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা অরিজিনাল জুডিশিয়াল হচ্ছে এক্সটেন্ড। 15 লাখের চেয়ে বেশি 25 লাখ পর্যন্ত যদি হয়, 25 লাখের বেশি এনি অ্যামাউন্ট হলো জয়েন্ট ডিস্ট্রিক্ট। এই তিন ক্ষেত্রেই হচ্ছে এরা তিনটাই হচ্ছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, তিনটাই অরিজিনাল জুডিশিয়াল অ্যাপ্লাই করবে। অ্যাসিস্ট্যান্ট জাজ এবং সিনিয়র জাজের বিরুদ্ধে আপিল যাবে ডিস্ট্রিক্ট জাজের কাছে, জয়েন্টের কাছে যাবে না, এডিশনাল কাছে যাবে। ডিস্ট্রিক্ট জাজ এটাকে আবার কি করে দিতে পারে? নিজেও বিচার করতে পারে, আবার চাইলে অধস্তনের কাছে পাঠাতে পারে, অধস্তনকে এডিশনাল কাছে পাঠাতে পারে, জয়েন্টের কাছে পাঠাতে পারে। ওরা যখন বিচারটা করবে তখন তারা কোর্ট অফ সেকেন্ড ইনস্ট্যান্স এবং তারা জুডিশিয়াল অ্যাপ্লাই করছে অ্যাপেলেট জুডিশিয়াল। গেল জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে মামলা করার পরে এই মামলা আপিল যাবে ডিস্ট্রিক্ট জাজের কাছে। তখন দেখা হবে মামলার সুদ ভ্যালু কত। যদি দেখা যায় 5 কোটির মধ্যে আছে, তাহলে ডিস্ট্রিক্ট জাজ কি শুনবেন? আপিল শুনবেন। তখন ডিস্ট্রিক্ট জাজের অ্যাপিলেট জুডিশিয়াল অ্যাপ্লাই করবে। আর যদি 5 কোটির চেয়ে বেশি হয়, তাহলে আপিলটা চলে যাবে হাইকোর্ট ডিভিশনের কাছে। হাইকোর্ট ডিভিশন এই জায়গায় অ্যাপিলেট জুডিশিয়াল কি করছে? আপিল করছে, অ্যাপ্লাই করছে। এই সিদ্ধান্তের এগেইনস্টে আপিল যাবে কোথায়? অ্যাপিলেট ডিভিশন। তার মানে এটা সেকেন্ড আপিল। তার মানে হাইকোর্ট ডিভিশনের ক্ষেত্রে দুটো আপিল হচ্ছে। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের এগেইনস্টে একটা আপিল, আবার ডিস্ট্রিক্ট জাজের সিদ্ধান্তের এগেইনস্টে কি হতে পারে? হাইকোর্ট ডিভিশন আপিল হতে পারে। তাহলে এটা ফার্স্ট আপিল। আর হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্তের এগেইনস্টে যদি অ্যাপিলেট ডিভিশনে যদি আপিল হয়, আবার তার এটা হচ্ছে সেকেন্ড আপিল। আবার হাইকোর্ট ডিভিশন অরিজিনাল জুডিশিয়াল অ্যাপ্লাই করতে পারে, অ্যাপিলেট জুডিশিয়াল অ্যাপ্লাই করতে পারে, ডিপেন্ডস অন মামলাটা সরাসরি হাইকোর্ট ডিভিশনে করা হয়েছে নাকি নিচের আদালত থেকে আপিল হিসেবে তার কাছে। দ্যাটস ইট। ক্লিয়ার? সিভিল শেষ। এইটা যদি বোঝা যায়, লিগ্যাল সিস্টেম বোঝা ফিনিশ। বলা স্যার এই পুরো বিষয়ে
রিভিউ এবং আপিল এটা কতবার হইতে পারে মোট? মানে এই পুরো বিষয়টাতে রিভিউ এবং আপিল এটা মোট কতবার হইতে পারে? মানে অ্যাসিস্ট্যান্ট জাজ একটা মানে জাজমেন্ট দিল, এটার বিরুদ্ধে আমি ফার্স্টে আপিল করলাম হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের কাছে, ওই আপিলের বিরুদ্ধে কি আমি আবার হাইকোর্টে আপিল করতে পারবো? এটা সর্বোচ্চ অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত রিভিউ করা যায়। প্রত্যেকটা কোর্টে রিভিউ করা যাবে। রিভিউ করার পরে তুমি সন্তুষ্ট হলে না তখন এর মধ্যে সুপ্রিমের উপরে আপিল করবে। সুপ্রিমের ডিসিশন জজমেন্টের বিরুদ্ধে সন্তুষ্ট হলে না তুমি আবার ওই কোর্টের কাছে রিভিউ করলা। দুইবার রিভিউ করতে হবে। এটা কোর্টে একবার করে রিভিউ করতে হবে। ওই রিভিউতে তুমি সন্তুষ্ট হলে না তখন এটা আবার কোর্টে কি করলা? আপিল করলা। আবার ওই কোর্ট অ্যাপেলেট ডিভিশন অ্যাপ্লাই করে যে রায় দিল তুমি এর সন্তুষ্ট হলে না তুমি আবার রিভিউ চাইলে। রিভিউতে সন্তুষ্ট হলে না তখন অ্যাপেলেট ডিভিশন থেকে রিভিউ অ্যাপেলেট ডিভিশন সিদ্ধান্ত দিল তুমি সন্তুষ্ট না অ্যাপেলেট করে তার কিছু নেই। তখন তুমি অ্যাপেলেট ডিভিশনের রিভিউ চাইলে। এটা হয়তো তোমরা দেখছো যে অনেক সময় খুনের মামলার যারা আসামি তাদের সুযোগ হচ্ছে অ্যাপেলেট ডিভিশনে যখন বহাল রাখছে তখন আবার অ্যাপেলেট ডিভিশনের তারা কি চায়? রিভিউ চায়। এগুলো বলতেছে বলে রিভিউ স্যার অ্যাপিলেট ডিভিশনের যে রিভিউটা এটা কতবার করা যেতে পারে সর্বোচ্চ? একবার একবার। আইনের লক্ষ্য হচ্ছে এটা দেখা আইনের আইনের পূর্বেক্ষা অ্যাপ্লিকেশন করছে আমার মামলা সাধারণত স্থাবর অস্থাবর সম্পত্তির আর্থিক মূল্যটা কিভাবে ডিফাইন করবো হইতে পারে আমার কাছে অনেক মূল্য এটার জন্য আমাদের একটা আইন আছে সুট ভ্যালুয়েশন অ্যাক্ট নির্ধারণ করা হবে যে মামলার সুট ভ্যালু কোন মামলার সুট ভ্যালু কত হবে এবং সে অনুযায়ী কোর্টে একটা ফিস দিতে হয় এটা জন্য কোর্ট ফিস অ্যাক্ট আছে কোর্ট ফিস অ্যাক্ট যেগুলো বলে সার্ভিসে বাংলাদেশ সুট ভ্যালুয়েশন অ্যাক্ট এটার একটা সিস্টেম আছে মামলার প্রত্যেকটা মামলার জন্য সুট ভ্যালু আরেকটা যেটা সুট ভ্যালু এটা হলো প্রপার্টি ভ্যালু তুমি যে জায়গা নিয়ে না আমিও দাবি করছি তুমিও দাবি করছো ওই জায়গার একটা মজা যাইতেছে না একটা ভ্যালু আছে না একটা বিল্ডিং নিয়ে বিল্ডিংয়ের ভ্যালু এটা সরকারি ভাবে একটা ভ্যালুয়েশন করা হয় যেমন ফর এক্সাম্পল অনেক সময় সরকার রাস্তা মানে নিজে অধিগ্রহণ করে তখন জায়গা ভ্যালুয়েশন করে যে জায়গা যদি কৃষি জমি হয় তাহলে একটা ভ্যালুয়েশন হবে শিল্প জমি হলে আরেকটা ভ্যালুয়েশন হবে জমির ভিতরে যদি ভবন থাকে আরেকটা ভ্যালুয়েশন হবে অ্যাড হবে স্যার এই ক্ষেত্রে যে আমার জমিটা যদি 10 বছর আগে হয় এক্ষেত্রে কিভাবে দিতে হবে মানে আমার মামলার রিজনটা হচ্ছে 10 বছর আগে এখন বর্তমানে সে ভ্যালুটা কিভাবে দিবে আর একটা বললো যে ভ্যালুটা কে ঠিক করবে? ভ্যালুটা কি কে ঠিক করবে এটা বললো? যেমন আমরা সুদ ভ্যালু নির্ধারণ করা এবং আরেকটা বিষয় হতে পারে যেমন যেটা প্রশ্ন করছে এগুলো main profit মানে হচ্ছে profits arising out of illegal possession অর্থাৎ আমি একজনের বাড়ি দখল করলাম রাইট ওর বাগান বাড়ি আমি দখল করলাম বা বাড়ি দখল করলাম তো বাড়ি দখল করার পরে অবৈধভাবে দখল করলাম জোর করে ওকে ডিসপোজ করে দিলাম তখন অবসরের পরে আমার অভিযোগ কি করবে এই একটা মামলা করবে যে আমার বাড়ি অবৈধভাবে দখল করছে এখন এই দখল করছে ও আসলে দখল করছে আমিও ফেক ডকুমেন্ট মানে বললাম যে এই জায়গাটা আমার এটা ডিসপিউট আছে অল দ্য আছে তখন আমি সিভিল কোর্টে গিয়ে মামলা সুদ ভ্যালু নির্ধারণ করা হবে যে এটা বিল্ডিং আছে কিনা এটা মার্কেট আছে কিনা এটা ভ্যালু কত কৃষি জমি কিনা নানা জমি কিনা পাহাড়ি জমি কিনা ভ্যালুয়েশন করে মামলা হবে এখন এই মামলা তো চলবে 15 বছর 10 বছর 30 বছর চলবে তাহলে 30 বছর ধরে কিন্তু আমি জমিটা ভোগ করলাম এখানকার ভাড়া নিলাম আমি আগে থাকতাম ভাড়া বাসায় এখন থাকতেছি নিজের বাসায় যদিও বেদখল করে বসছি আমার আর ভাড়া দেওয়া হচ্ছে না পরবর্তী আমি কি পাচ্ছি ভাড়া পাচ্ছি আমি এখানে আমার মার্কেট বানাইয়া দোকান ভাড়া দিলাম কমিউনিটি
সেন্টার বানা দিলাম, ব্যবসা বাণিজ্য করলাম। 15 বছর পরে গিয়া আদালত রায় দিল এই জমির মালিক আমি না, এই জমির মালিক ও। তাহলে আমি যেমন লাভবান হলাম, একইভাবে 15 বছর ধরে ওকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ও নিজের বাসা থেকে ভাড়া বাসায় চলে যাওয়া লাগছে। ও এখানে যে ভাড়াগুলো পাইতে ভাড়া করে সে 15 বছর ছিল পাইনি। এখন আদালত 15 বছর পরে বলল যে এই জমির মালিক তুমি না, এই জমির মালিক ও। এটা কোনায় ডিক্লেয়ার করেছে, আদালত ডিক্লেয়ার করলো এই জমির ওনারশিপ আসলে ও। এটা কি ন্যায় বিচার হলো? ও তো লোকেরা পাইলো 15 বছর ধরে, 15 বছর ধরে যে অবৈধ লাভ করলো, আবার 15 বছর দিয়ে যদি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তখন আদালত এটাকে সেট অফ করবে। এটাকে বলা হয় আইনের ভাষায় সেট অফ। এলসিপিসি বানানোর সময় আসলে তোমাদের পড়ানো হবে সেট অফ মানে হলো তখন আমাকে ওকে কি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। 15 বছর ধরে আমি যা করছি ওকে কি দিতে হবে, ফেরত দিতে হবে। আবার উল্টাও তো হতে পারে, ছিল একটা পুকুর আমি জোর করে দখল করছি, দখল করবেন আমি 15 তলা মার্কেট বানিয়েছি, তাহলে 10 বছর পরে গিয়ে তুমি জায়গাটা ফেরত পাইলে তুমি কি পুকুরের সাথে মার্কেটও পাই যাবা, নাকি তাও ওর প্রতি কিভাবে চলবে? তখন এটাকে কি করা হয়, এই ইলিগাল প্রফেশনকে সেট অফ করা। সো এটা এগুলো আইনগত প্রক্রিয়া আছে, এগুলো ডিটেইলে যাওয়ার আমার সুযোগ নাই, বিকজ আমার পুরো সিপিসি পড়ানো আমার দায়িত্ব না। So hopefully you are very first year, I know you are very curious. আশা করি তোমাদের সংশ্লিষ্ট কোর্স টিচাররা তোমাদেরকে একটু পাঠান। ওকে, আমরা আসি ক্রিমিনাল কোর্স, যেটা আমাদের সময় নেই। ক্রিমিনাল কোর্স পরিচালিত হয় আমাদের সিআরপিসি দিয়ে, যেটি হচ্ছে 1898 সালের ক্রিমিনাল কোড। আর কোন অপরাধের জন্য কি শাস্তি দেবে এটা বলা আছে আমাদের 1860 সালের দণ্ডবিধি। আর কোন অপরাধের জন্য কোন আদালতে যাইতে হবে এটার কথা আমাদের বলা আছে আমাদের সিআরপিসি শিডিউল 2 দ্বিতীয় তফসিলের মধ্যে তালিকা দেওয়া আছে যে এই অপরাধ পেনাল কোডের আন্ডারে। পেনাল কোড কি করছে, অপরাধকে ডিফাইন করছে যে চুরি 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 কখন অপরাধ, কোনটা চুরি কোনটা চুরি না, পেনাল কোড ডিফাইন করছে। তারপর ডিফাইন করার পরে শাস্তি স্ট্যান্ড করছে যে চুরি যদি প্রমাণিত হয় এত আইনের অধীনে এই সেকশনে একটা সাজা হবে। আর সিআরপিসি করছে কি, সিআরপিসি হচ্ছে প্রসেসটা বলছে যে ওকে যদি সাজা দিতে চায় তাহলে স্টেপগুলো কি হবে, প্রসেসটা কি। এভিডেন্স অ্যাক্ট আছে 1872, এটার মূল কাজগুলো কি, এভিডেন্স এখানে দেওয়া যাবে, কি এভিডেন্স গ্রহণ করা। তাহলে সিআরপিসি শিডিউল 2 মধ্যে বলা আছে যে পেনাল কোডের আন্ডারে যে সেকশনগুলো দেওয়া আছে সেই সেকশনে যে অপরাধের কথা বলা আছে সেই অপরাধের জন্য কোন আদালতে আমি বিচার চাই এই শিডিউল 2 মধ্যে দেওয়া আছে। তো নরমালি সেশনস কোর্ট আর ম্যাজিস্ট্রেট কোর্টের ডিফারেন্স দুটোই তো পোস্টের মামলার বিচার করে আমরা জানি, তাই না? পার্থক্য হচ্ছে সেশনস কোর্ট হলো হায়ার পেনাল্টি প্রোভাইড করে, গুরুতর অপরাধের তারা বিচার, আর ম্যাজিস্ট্রেট কোর্ট হলো ছোটখাটো অপরাধের, পুরনো ছোটখাটো অপরাধের বিচার করে। কিন্তু যে কোনো ক্রিমিনাল মামলা সরাসরি সেশনস কোর্টে দায়ের করা যায়। প্রথমে আমাদের দায়ের করতে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে, যদিও ম্যাজিস্ট্রেট কোর্টের বিচার করার এখতিয়ার কম, সাজা দেওয়ার এখতিয়ার কম, আর সাজা দেওয়ার এখতিয়ারটা লিমিটেড। সেশনস কোর্টে এটা এখতিয়ারটা বেশি, কিন্তু মামলা দায়েরটা করতে হবে কোথায়, ম্যাজিস্ট্রেট কোর্টে। তাহলে সেন্টেন্সিং প্রসেস আমরা দেখি, এখানে যে ফৌজদারি মামলায় ম্যাজিস্ট্রেটকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। আবার ক্লাস এইটা ভাগ করা হয়েছে সে কি পরিমাণ শাস্তি দিতে পারে তার উপর রেজিস্ট্রেশন আমরা দেখি। এর বাইরে কিন্তু এই ম্যাজিস্ট্রেট থেকে 10 মিনিট পরে তার আজকে তো থার্ড ক্লাস তক বাদ ডিপেন্ড অন দ্য লোকেশন অফ দ্য ম্যাজিস্ট্রেট। এর বাইরে আরেক ধরনের ম্যাজিস্ট্রেট আছে, বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট। এর কথা বলা আছে আমাদের সিআরপিসি সেকশন 12 সেকশন। এই তো ইনফরমেশন স্পেশাল ম্যাজিস্ট্রেট পারে, স্পেশাল মানে স্পেশাল যে জানালের ভিতরে নাই, অর্থাৎ সে কিন্তু বিচারিক সার্ভিসগুলো অনেকগুলো ইনফরমেশন আছে। এবং জুডিশিয়াল অফিসার বলতে কিন্তু আমরা সিভিল জাজ করতে যাবো, আবার ক্রিমিনাল ম্যাজিস্ট্রেট দেব। ক্রিমিনাল বলাটা কি হচ্ছে না, ক্রিমিনাল ম্যাজিস্ট্রেট, ক্রিমিনাল ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ক্রিমিনাল ম্যাজিস্ট্রেট। আর ওয়াসার আইন, ওয়াসার আলাদা আইন আছে। তাহলে ওয়াসার বিচার মাত্র অবৈধ মানের সম্মুখীন হয়েছে,
তাহলে ওর কি হবে? অপরাধ হচ্ছে, অন্যান্য মামলা হবে, সেই মামলার বিচার করবে কে? ওই যে স্পেশাল ম্যাজিস্ট্রেট, সিবিএর ম্যাজিস্ট্রেট আছে, সিটি কর্পোরেশনের কি আছে? ম্যাজিস্ট্রেট আছে, এরকম স্পেশাল বন্দরের কি আছে? ম্যাজিস্ট্রেট আছে, এগুলো হচ্ছে স্পেশাল বিদ্যুৎ স্পেশাল ম্যাজিস্ট্রেট, বন্দর স্পেশাল ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট, সিবিএ স্পেশাল ম্যাজিস্ট্রেট, এদেরকে বলা হয় স্পেশাল ম্যাজিস্ট্রেট। এরা কিন্তু জুডিশিয়াল অফিসার, জুডিশিয়াল অফিসার। আচ্ছা, আমার শেষ 5 মিনিটস ওকে। এখন আমরা দেখব জুডিশিয়াল ক্রিমিনাল কোর্টের কাজ কি মানে শিক্ষা বিষয় নিয়ে শিক্ষা আমি আমাদের মানে শিক্ষা ক্ষেত্রে অপরাধ, শিক্ষা ক্ষেত্রে অপরাধ কি দিতে পারে? ব্রাহ্মণ আদালত করতে পারে। আচ্ছা, প্রশ্ন আমরা একটু পড়ে নিই। আই অ্যাপ্রিশিয়েট কোশ্চেন, আমি প্রশ্ন করে নিব, একটু শেষ করে ফেলে কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা দেখব যে সেশনস কোড এবং এডিশনাল সেশনস কোড। আমরা আগে জেনেছি যে সেশনস কোড, দায়রা জজ এবং এডিশনাল দায়রা জজের কোড আমরা আসলে একই। এডিশনাল সেশন জাজরা সেশন জাজের পাওয়ারটা এক্সারসাইজ করে। তারা কি পানিশমেন্ট দিতে পারে? এনি পানিশমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ল, বাট have to send the decision of clerical to the High Court Division for confirmation. তার যে কোনো পরিমাণ কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড দিতে তারপরে সেশনস কোর্ট, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ বা এডিশনাল সেশন জজ ক্যান sentence any term including death sentence. Death sentence দিলে একটা তাদের অতিরিক্ত দায়িত্ব আছে, যেটা হচ্ছে এটা অটোমেটিক্যালি মৃত্যুদণ্ড কার্যকর হবে না, এটা হাইকোর্ট ডিভিশনে পাঠাইতে হবে ফর দ্য কনফার্মেশন। হাইকোর্ট ডিভিশন ডেথ সেন্টেন্স কনফার্ম না করলে কারো ডেথ সেন্টেন্স এক্সিকিউশন হবে অটোমেটিক হবে না। তার মানে তারা যে কোনো দণ্ড দিতে পারে, ইনক্লুডিং মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড দিলে শর্ত হচ্ছে হাইকোর্ট ডিভিশন দ্বারা কনফার্ম করতে হবে। এর নিচে আছে কি জয়েন্ট সেশনস জাজ। উনি কি করতে পারে? এনি সেন্টেন্স এক্সেপ্ট দ্য সেন্টেন্স অফ ডেথ অর ইমপ্রিজনমেন্ট নট এক্সিডিং 10 years। উনি মৃত্যুদণ্ড দিতে পারবে না এবং 10 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না। তার মানে 1 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড জয়েন্ট সেশন জাজ দিতে পারবে। এর বাইরে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। নামটা না হচ্ছে কেন? লোকেশন অনুযায়ী। ওরা কত বছর কারাদণ্ড দিতে পারে? 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, 10,000 টাকা জরিমানা করতে পারে। তো এই আদালতে যদি বিচার হয়, মানে 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, 10,000 টাকা জরিমানা। যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হয়, আমরা জানি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কারা? মেট্রোপলিটনের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটনের বাইরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওরা ওদের কোর্টে যদি ট্রায়াল কোর্ট হয়, সেটা যখন বিচার করবে, সে কোনো অপরাধের বিচার করতে পারে। 5 বছরের বেশি যে অপরাধগুলো আছে এগুলো সে বিচার করতে পারবে না। 5 বছরের নিচে যে অপরাধগুলো আছে এগুলো সে বিচার করতে পারবে, 10,000 টাকা জরিমানা করতে পারবে। সেম যদি হয় 3 বছর, প্লাস 4 ক্লাস যদি হয় 2 বছর। তার মানে 5 ক্লাস 2 বছরের ভিতরে যদি শাস্তি হয়, এটা বিচার করতে পারবে 7 ক্লাস, 3 বছরের ভিতরে হলে 7 ক্লাস, আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করতে পারবে 5 বছর পর্যন্ত। 10 বছর 5 বছর পর্যন্ত সিজিএম এবং সিএমএম পারবে, 7 বছর পর্যন্ত জয়েন্ট সেশন জাজ পারবে, 10 বছর পর্যন্ত এবং 10,000 টাকা জরিমানা। তার মানে কিন্তু আমরা বলতে পারি যে সিজিএম কিন্তু 7 ইয়ার্স মানে হলো উনি 1 বছর দিতে পারে, 2 বছর দিতে পারে, 3 বছর দিতে পারে, 7 বছর দিতে পারে। আমরা কি এখন বুঝতে পারছি? তার মানে যদি আমি মামলাটা রেজিস্টার করে করব, ফর এক্সাম্পল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মামলা দায়ের করলাম, তখন দেখতে হবে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে যে মামলাটি করেছি সেটি পেনাল কোডের কোন ধারায় করেছে, কোন অপরাধের মামলাটা করেছে। যদি দেখা যায় যে এটা মার্ডার, যদি দেখা যায় যে এটা শাস্তি যদি দেখা যায় এটা শাস্তি যাবতীয়, যদি দেখা যায় এটা শাস্তি 10 বছর, যদি দেখা যায় এটা শাস্তি 20 বছর, 15 বছর, তখন কিন্তু এই মামলার বিচার আরম্ভ করতে পারবে না। যেই কোর্ট এই মামলার বিচার করার এখতিয়ার রাখে সেই কোর্টে এই মামলাটাকে তুলে দিতে হবে। জামিন দিলে এরপর এটাকে কি করতে ট্রান্সফার করতে। তার মানে এখতিয়ার সম্পূর্ণ আদালতে শুধুমাত্র কি করতে পারবে? বিচার করতে পারবে।
আমি কি আবার রিপিট করব এটা? অর্থাৎ যদি 2 বছর পর্যন্ত হয় থার্ড ক্লাস মেস্টার মানে ডিভিশন মেস্টার 3 বছর পর্যন্ত হলে সেকেন্ড ক্লাস ডিভিশন মেস্টার 5 বছর পর্যন্ত হলে ফার্স্ট মেস্টার সিনিয়র ডিভিশন মেস্টার অথবা আর এসিজিএম এবং সিএমএম সিজিএম এবং সিএমএম হচ্ছে 7 বছর পর্যন্ত কাজ হবে। তাহলে একটা আদালত হয়ে গেছে যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে এসিএমএম এবং এসিজিএম। এই ডিস্ট্রিক্ট জাজ যেমন অতিরিক্ত জেলা জজের ক্ষমতা ভোগ করে, মহানগর দায়রা জজের ক্ষমতা যেমন মহানগর অতিরিক্ত দায়রা জজ ভোগ করে, দায়রা জজের ক্ষমতা যেমন অতিরিক্ত দায়রা জজ ভোগ করে, একইভাবে সিএমএম এর সিজিএম এর ক্ষমতা এসএমএম ভোগ করবে, সিজিএম এর ক্ষমতা এসিজিএম। তাহলে 7 joint session just are session just any amount including that. Okay. Next one. কারণ একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ল নিয়ে যেভাবে গভীর ধারণা আছে বা কাকে দিতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তো প্রিজিএম দিয়ে আসে, সে হচ্ছে জুডিশিয়াল এক্সামে আসে। তো এই কারণে হচ্ছে পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন করে দিয়ে এগিয়ে যাবে। কিন্তু পরবর্তীতে হচ্ছে একটা আপিল করে একটা ডিভিশন হচ্ছে এটাকে আবার স্থগিত করতে। আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে তো এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি কোনো অভিযানে নিয়েছে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে অভিযানে যায়, অভিযানে যাওয়ার পর দেখবেন সে টাইম করছে, ভুল করছে, সেই শুধু ফাইন দিবে নাকি হচ্ছে সেই ইমপ্লিমেন্টের বিচার রাখবে? ওকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যখন মোবাইল কোর্টের আন্ডারে বিচার করতেছে তখন কিন্তু তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আমাদের মোবাইল কোর্ট অ্যাক্ট 2009 এর বলা আছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। তবে শর্ত হচ্ছে অর্থাৎ শর্ত হচ্ছে এটা ভ্রাম্যমাণ কোর্টে হইতে হবে, তার সামনে অপরাধ সংঘটিত হইতে হবে। অপরাধ আগে হয়ে গেছে পরে কেউ বিচার করতে পারছে না। মোবাইল কোর্ট মানে হচ্ছে যে অপরাধ তো তার সামনে সংঘটিত হয়েছে, তো তার সামনে এটা উদ্ঘাটিত হয়েছে, এভাবে আইনের ভিতরে লেখা আছে। তার সম্মুখে সংঘটিত অথবা তার সম্মুখে উদ্ঘাটিত যদি হয় তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা 2 বছর পর্যন্ত কারাদণ্ডের যে অপরাধগুলো আছে ওই অপরাধগুলো বিচার করতে হবে। মামলা চলে অপরাধের কারাদণ্ড এই সমস্ত অপরাধের বিচার এক্সিকিউটিভ করতে পারবে। তোমার প্রশ্নের রেসপন্স হচ্ছে উনি জরিমানাও করতে পারেন, উনি কারাদণ্ড দিতে পারেন, ডিফেন্স অন আইনের মধ্যে কি বলা আছে। যদি আইনের মধ্যে অর লেখা থাকে যে 2 বছর কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা, তাহলে এটা ওনার সিচুয়েশন, উনি চাইলে জরিমানা করতে পারেন। 50,000 টাকা পর্যন্ত যদি থাকে তাহলে উনি 1 টাকাও জরিমানা করতে পারেন, 50,000 টাকা পর্যন্ত করতে পারেন, অথবা কারাদণ্ড দিতে পারেন, উভয়ই দিতে পারেন, রাইট? তবে ওনার দিকে যে প্রশ্ন হচ্ছে এটি বর্তমান কি অবস্থায় আছে। বর্তমানে হচ্ছে ওনার কারেক্ট ইন অল অ্যাসপেক্টস যে এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ধারণাটি আসলে যেটা ছিল 2007 সালে যখন স্বাধীন করে বিচার বিভাগ ছিল না, অর্থাৎ জুডিশিয়ারিও কিন্তু বিসিএস এর একটা ক্যাডার হিসেবে ছিল, তখন ফিশারিজ থেকে পাশ করে কেউ ম্যাজিস্ট্রেট হয়ে যেতে পারতো বা জাজ হয়ে যেতে পারতো। এত বছর হয়ে যাচ্ছে 2007 সালে ঠিক না কথা ওই আজকে কিন্তু মাসদার হোসেন মামলার মাধ্যমে এটাকে আলাদা করা হয়েছে। এটার ফলে প্রশাসন অসম্ভব ক্ষুব্ধ হয়েছে, তখন তৎকালীন ক্যাডার গভর্নমেন্ট এটা বাস্তবায়ন করছে। তারা তখন তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে এই মোবাইল কোর্টটা তাদেরকে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি যে আইনের ভেতর, কারণ বিচার কাজ শুধুমাত্র আইন যারা জানে তারাই করতে পারে, আইনের দিকে শুধু তারা নয়, মোবাইল কোর্ট সিস্টেমটাই একটা বিচারের সিস্টেম। এখানে আমার অনেক লেখা আছে, তুমি আদালতে গুগলে সার্চ দিলে মোবাইল কোর্ট সাইড আছে, তাহলে সার্চ দিলে সব লেখা আসবে। সুতরাং আমি এখানে
গোত্রটা নিচে তারা গেছে বিশিষ্ট গবেষক লেখক যখন সিনহা সিনহা যখন বললেন চিফ জাস্টিস তখন উনি এই ভ্রাম্যমাণ আদালত মোবাইল সিস্টেমের সাংবিধানিক বিষয়ে উদ্যোগ দিয়েছিলেন এবং ইউজের ফলশ্রুতিতে ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এখন এরপরে আবার আওয়ামী সরকার এই রাষ্ট্রবাহিনীর প্রশাসনকে চড়াতে চায়। এই মামলাটা বহু বছর ধরে হাইকোর্ট ডিভিশনের কবলে ঘোষণা করছে, কিন্তু এগুলোর ডিভিশনে তখন যারা সরকারের পক্ষে দুর্বিবাহ থাকার কারণে এই মামলা নিষ্পত্তি হয়নি। এখন ইন্টারিম গভর্নমেন্ট আসছে, আমি মনে করি এখন একটা সুবর্ণ সুযোগ ডক্টর আসিফ নজরুলের সামনে যে উনি চাইলে এটাকে তাড়াতাড়ি নিষ্পত্তি করে, কারণ এটা কোনো অবস্থাতে আসিফ শাহ। কোনো জায়গাতে এটা বৈধ হয় না, তো এটা বাতিল হয়ে যাওয়া কথা। এখন এটা বাতিলের ডিফারেন্স আমি ডক্টর আসিফ শাহ সে ওই মোবাইল করতে পারবে না, যেমন একটা নর্মাল কোর্টে নর্মাল কোর্টে তো প্রসেস আছে, আপনি চাইলে মামলা করতে পারেন। আমার অল দ্য ম্যাটার অ্যারেস্ট করা লাগে, একটা পিটিশন দেওয়া লাগে, শুনানি হয়, পেশ করে মামলা করে রেজিস্ট্রেশনটা আপনারা না হলে নিতে পারে, নাও নিতে পারে। তারপর সাক্ষ্য গ্রহণ হাজির হয়, ওকে সমর্থন দেয়, ও হাজির হয়, এবং পেশ করে আত্মপক্ষ সমর্থন করে, ওকে লয়ার থাকে, ওকে লয়ার থাকে, সবাই সাক্ষ্য গ্রহণ হাজির করে, এরপরে কি আদালতে কোন বিভিন্ন কথা খাওয়া হয়, কিন্তু মোবাইল কোর্টে এই সুবিধা নাই। মোবাইল কোর্টে তো দশ ঘন্টা না করে এর আবার এখানে মানুষের এরকম হচ্ছে যে কমিটির সাথে সামনে লাগছে কেন সাগর তো ধরে স্যার এখানে লিখছে না